শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আজকে আমাদের ফোকাল পয়েন্টের 103তম বিশেষ পর্বে আমরা আজকে খুব ভিন্ন ধর্মী একটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তথাকথিত আমাদের যে সাক্ষাৎকারগুলো হয় অথবা যে টকশোগুলো আমরা করে থাকি ফোকাল পয়েন্টের মাধ্যমে, আমরা সেটার একটু বাইরে গিয়ে একটি ভিন্ন ধর্মী একটি আয়োজন আজকে আপনাদের জন্য সামনে নিয়ে এসেছি। আমরা আশা করছি যে আপনারা এটা উপভোগ করবেন এবং আমাদের যে উদ্দেশ্য এই অনুষ্ঠানটি করার জন্য, আজকের প্রোগ্রাম করার জন্য, এই উদ্দেশ্য আমাদের সফল হবে। আমরা এই বাংলাদেশটি পেয়েছি একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধ করতে গিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে যুদ্ধ আমরা পেয়েছি, দেশটি আমরা পেয়েছি। লাখো মা বোনের সম্ভ্রম নষ্ট হয়েছে এখানে। আমরা অসংখ্য নির্যাতিত নিপীড়িত মানুষের আর্তনাদের মাধ্যমে কিন্তু এই দেশটিকে পেয়েছি। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে বহু বছর ধরে খুব সুপরিকল্পিতভাবে এই সমস্ত যে আমাদের দেশ স্বাধীন করার যে অবদান, যে কৃতিত্ব শুধুমাত্র একটি দল বা একজন ব্যক্তি অথবা একটি পরিবারকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি আমরা পাঠ্যপুস্তক বলি সেখানে, যদি আমরা বলি যে বিভিন্ন প্রচার মাধ্যম সেখানে, এমনকি বিভিন্ন ধরনের বিকৃত ইতিহাস রচনার মাধ্যমে সেটা করার চেষ্টা করা হয়েছে। এবং যে কয়েকজন মানুষকে মহানায়ক বলা যেত তাদের মধ্যে একজন ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? তাকে নিয়ে আজকে আমাদের বিশেষ পর্ব। এবং একটি প্রোপাগান্ডা মেশিনের মাধ্যমে একটি দল, একটি সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর জন্য যে প্রচেষ্টা দীর্ঘদিন যাবৎ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে আসছে, আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এমন একজন ব্যক্তিত্বের সাথে, যিনি ওই সময় 1971 সালে স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তিনি সংগঠক ছিলেন স্বাধীনতা সংগ্রামে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন। আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানার চেষ্টা করব। স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে জনাব নজরুল ইসলাম খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সব দর্শক শ্রোতা ভাই ও বোন। আপনি ফোকাল পয়েন্টে আজকে এসেছেন, আমরা আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমরা জানি যে আমরা আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে অনুভূতি, যে অনুভবটা পাবো, সেটা হয়তো এই মুহূর্তে আমাদের সেভাবে উপলব্ধি করার সময়টাও নেই বা আমরা পারবো না হয়তো। কিন্তু আমরা জানি যে আপনি যা বলবেন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে, আমরা এটা যদি আমরা নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা যারা মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাসগুলো ঠিক মতো জানি না, আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না, তারা অনেক বেশি উপকৃত হবে। দেখা যাক, আসলে সত্য জানা বা সত্য শোনা এটা তো অধিকার মানুষের। আজকে বাংলাদেশের মানুষকে সে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রতিনিয়ত মানুষকে ইচ্ছা মতো যা শোনাতে চায় তারা তাই শোনায় চলেছে। কিন্তু ইতিহাস বদলানো যায় না। আমি বিশ্বাস করি যে আমি চেষ্টা করব যা দেখেছি, যা শুনেছি, যা অনুভব করেছি সেটা বলার, এবং তা থেকে কিছু নতুন কিছু না কিন্তু সঠিক কিছু হয়তো দর্শক শ্রোতারা জানতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি। জনাব নজরুল ইসলাম খানের চোখে জিয়াউর রহমান কেমন ছিলেন, যদি আপনি ছোট্ট করে আমাকে দেখুন, ব্যক্তি জিয়াউর রহমান উনি কেমন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তার একটা পরিচিতি, একটা অবয়ব সমগ্র দেশের মানুষের কাছে আছে। সেটা মূলত যুদ্ধকালীন জিয়াউর রহমানের নাম আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকেও মানুষ কাছে থেকে দেখেছে। আমি তাকে প্রথম দেখি 1970 সালে। তখন তিনি জয়দেবপুরের সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আমি জয়দেবপুরে মেশিন টুলস ফ্যাক্টরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলাম এবং ওই সেকেন্ড বেঙ্গলের যিনি কমান্ডিং অফিসার ছিলেন উনি আমার আত্মীয় ছিলেন, চাচা। ইনফ্যাক্ট তার বাসায় আমার সঙ্গে জিয়াউর রহমান সাহেবের পরিচয় হয়, কিন্তু শুধুই পরিচয়। বিশেষ করে উনি কথা কম বলতেন কিন্তু আন্তরিক ছিলেন। এরপরে তার সঙ্গে দেখা হয় মুক্তিযুদ্ধ চলাকালে একদিন, অল্প একটু সময়ের জন্য তুরা পাহাড়ে, তুরা শহরে।
একটা জিপে করে উনি আসছিলেন এবং একটা দোকানে থেমে একটা ছোট্ট টুথপেস্ট আর একটা ব্রাশ কিনলেন। আমি দোকানেই ছিলাম, আমি কিছু কিনতে গেছি সেখানে। তো কথা হলো, উনি একটু কথা বলতে উনি চিনে ফেললেন, বলে আপনি জয়দেবপুরে দেখেছি আপনি। আমি যে জি, আমি জয়দেবপুরে ওখানে ছিলাম এরকম। তো এখন কি করছেন, যুদ্ধ করছেন না কোথাও? আমার যে জি, আমি 11 নম্বর সেক্টরে আছি। 11 নম্বর সেক্টরে হ্যাঁ, কিছু দায়িত্ব তো আমারও আছে সেখানে, দেখা হবে বলে উনি চলে। কারণ উনি ঠিক 11 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার, ঠিক ওর পেছনেই তেল ঢালাই জেড ফোর্সের তখন অফিস, ক্যাম্প আর কি ছিলেন আর কি। এবং কর্নেল তাহের 11 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে যোগদান করার আগ পর্যন্ত 11 নম্বর সেক্টরের দায়িত্ব কিন্তু জিয়া রহমান সাহেবই পালন করেছিলেন। এবং এটা একটা ইউনিক ব্যাপার, যেটা অনেকেই জানে না, যে উনি 1 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব কিছুদিন পালন করেছেন, করে মেজর রফিককে দায়িত্ব দিয়ে উনি চলে আসেন জেড ফোর্সের দায়িত্ব নিয়ে। এবং উনি এসে ক্যাম্প করেন যখন মেঘালয়ে, তেল ঢালা বলে একটা জায়গায়, তখন 11 নম্বর সেক্টরেরও দেখাশোনা তিনিই করতেন। একই সাথে দুটো পরে ওখান থেকে চলে আসার পরে আবার কিছুদিন পরে কর্নেল তাহের এখানে আসার পরে উনি তার জেড ফোর্স নিয়ে সিলেটের দিকে গেলেন। মানে পুরোটা সময় উনি যুদ্ধের মধ্যেই ছিলেন। ইনফ্যাক্ট যুদ্ধ যেদিন 25শে মার্চ রাত্রি থেকেই জিয়া রহমান সাহেব যুদ্ধে লিপ্ত, এবং সিলেট শহর দখল করা, মানে বাংলাদেশের কিন্তু বৃহত্তম জেলাগুলির সদর সবচেয়ে প্রথম দখল হয় সিলেট, এবং সেটা জিয়া রহমান সাহেবের নেতৃত্বে। এই যুদ্ধই করে গেছেন তিনি আর কি। আর বলা হয় যে উনি নাকি যুদ্ধ করেন নাই। কে যুদ্ধ করেছে তাহলে আমি জানি না। এই বিষয়ে আমি আপনার কাছে আসবো অবশ্যই। হ্যাঁ, আমরা এই ধরনের অনেক কথা শুনেছি, উনি যুদ্ধ করেননি। আচ্ছা, এ পর্যায়ে আমি একটু জানতে চাই আপনার কাছে যে আমরা 1971-এ ওনার যে অবদান আমরা যেটা শুনি, খুব বেশি শোনার সৌভাগ্য আমাদের হয় না, যেহেতু আমি বলছিলাম যে পাঠ্যপুস্তকেও কিন্তু আমরা সেরকম কোনো কিছু পাইনি, বা আমাদের যারা প্রজন্ম আছে তারাও কিন্তু সে ধরনের কোনো কিছু তার সম্পর্কে আমরা জানি না। তো তারপর যতটুকু জানে যে উনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, স্বাধীনতা সংগ্রামের ঘোষক ছিলেন, উনি বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে 1975-এ যে ক্রাইসিস বাংলাদেশে চলে আসলো হঠাৎ করে, সেই ক্রাইসিস মোমেন্টটাকে উনি যেভাবে ট্যাকেল দিয়েছিলেন, এই বিষয়গুলো তো আছেই 1971 পরবর্তী সময়। তো আমাদের একটা আমরা জানতে চাই আপনার কাছে যে উনি যখন এই 1971-এর আগে, আপনি যেটা বলছেন যে 25শে মার্চ থেকে ওনার যুদ্ধ শুরু, 25শে মার্চের আগে যখন পাকিস্তান বাহিনী পুরো পশ্চিম পাকিস্তানে, আমাদের পূর্ব পাকিস্তানের উপর একটা অত্যাচার চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, সেই সময় উনি আসলে কোথায় ছিলেন, বা ওনার কর্মকাণ্ডগুলো ওই সময় কিভাবে আপনারা জেনেছিলেন, বা কি ছিল ওখানে? আমি আপনাকে বলেছি যে 70 সালে তো তাকে আমি দেখেছি জয়দেবপুরে। উনি ইনফ্যাক্ট তারও আগে বোধহয় 69-এর দিকে উনি জয়দেবপুরে পোস্টেড হন। তার আগে তো পাকিস্তানের বিভিন্ন এলাকায় উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আমরা জানি তার সম্পর্কে, পত্রিকায় পড়েছি আমরা যে 65-তে পাকিস্তান পাক ভারত যুদ্ধ যেটা, সেই যুদ্ধে জিয়াউর রহমানের নাম পড়েছি আমরা পত্রিকায়। খেমকারান সেক্টরে পাকিস্তানি বাহিনীর কাছে ভারতীয় বাহিনী পরাজিত হয়েছে, এবং সেই যুদ্ধে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে যে কোম্পানি, সেটার কমান্ডার ছিলেন তখনকার দিনে মেজর জিয়া, তখন সম্ভবত ক্যাপ্টেন জিয়া, এবং তার ইউনিট অনেকগুলি সামরিক পুরস্কারে ভূষিত হয় ইত্যাদি আর কি। তো তার নাম সেই সময় শুনেছি। আর একজন হলো স্কোয়াড্রন লিডার আলম বলে একজনের নাম শুনেছি, বাঙালি, যিনি তার প্লেন দিয়ে ভারতের বেশ কয়েকটা প্লেনকে ভূপাতিত করেছিল। মানে আমরা এদেশের মানুষকে, আমাদের দেশের কেউ আমাদের ভাষায় কথা বলে, কেউ যদি ভালো কিছু করে তাহলে তো গর্বিত হয় সবাই আর কি। তা আমরা শেষ সময় গর্বিত হয়েছিলাম স্কোয়াড্রন লিডার আলমের জন্য এবং জিয়াউর রহমান সাহেবের জন্য। যাই হোক, আমার জানা মতে পড়েছি আমি যেটা, সেটা হলো যে যারা এদেশে জন্ম নিয়েছে তারা পাকিস্তানি শাসকদের যে নিপীড়ন, তাদের যে শোষণ, তাদের যে অপশাসন, এতে অসন্তুষ্ট ছিলেন নিঃসন্দেহক্রমে। তারা নিজেরাও শিকার ছিলেন বৈষম্যের।
তারা ভালো পোস্টিং কিংবা পদোন্নতি যথাসময়ে কিংবা অন্যান্য সুযোগ সুবিধা থেকে নিশ্চয়ই বঞ্চিত ছিলেন তারা। কিন্তু তার চেয়েও বড় কথা, যারা একটু সচেতন ছিলেন, একটু দেশপ্রেমিক ছিলেন, তারা অনুভব করতেছিলেন যে তারা যেখানে জন্ম নিয়েছেন, অর্থাৎ তৎকালীন সেই পূর্ব পাকিস্তান, সেটা শোষিত হচ্ছে। পুরা তখন পাকিস্তানি তাদেরই একজন অফিসার হিসেবে, ইয়েস, কিন্তু তারপরেও তার জন্ম তো এই অংশে, এই অংশে, কাজেই একটা অনুভূতি তো কাজ করেছেই। তিনি আরও যারা আছে তারা একান্তই, যারা একেবারেই পাকিস্তানি দালালের মতো হয়ে গেছিল, তারা বাদে বাকি সবাই অনুভব করছিল যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এর একটা প্রতিকার হওয়া দরকার। যার জন্য 69-এর গণঅভ্যুত্থানে যে বিজয়, আমাদের মূলত আমাদের বিজয় এই অংশের মানুষের, সেটাতে তারা উৎফুল্ল হয়েছে। কিন্তু এতে পাকিস্তানি যারা বাহিনী, যারা কর্মকর্তারা ছিল, পশ্চিম পাকিস্তানি যারা, তারা অসন্তুষ্ট ছিল। এবং আমরা এটা শুনেছি যেটা, সেটা হলো যে তারা তাদের এই মেসগুলিতে তারা এই তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতাদের সম্পর্কে আজে বাজে মন্তব্য করত। এটা আমাদের এই অঞ্চলের যারা কর্মকর্তারা ছিল, সৈন্য, তারা অপছন্দ করেছে যে এটা অন্যায় আর কি। জিয়া রহমান সাহেব ওই রকম কথার প্রতিবাদ করেছেন, এবং এমন একজনের সঙ্গে এই প্রতিবাদ হলো যিনি মুষ্টিযোদ্ধা ছিলেন। এবং তর্কাতর্কের একটা পর্যায়ে তারা একটা পরস্পর মুখোমুখি হওয়ার একটা চ্যালেঞ্জ আসলো। জিয়া রহমান সাহেব বেসিক্যালি মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু উনি অত্যন্ত সাহসী এবং খুব যোগ্য কর্মকর্তা ছিলেন। তিনি সে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং অফিসার্স মেসের ওখানেই একটা জায়গায় আয়োজন করা হলো, এবং সেখানে তিনি ওই পাকিস্তানি প্রতিপক্ষ, যিনি বেসিক্যালি মুক্তিযুদ্ধ জানতেন, তাকে পরাজিত করেছিলেন। কারণটা কি ছিল? যে তারা আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ, এখানকার যে নেতারা আছেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তারা বাজে কথা বলছিল। তা আমরা বুঝতে পারি আর কি যে এক ধরনের দেশপ্রেম, এক ধরনের মানে বাংলাদেশের প্রতি প্রেম বা এখানকার নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা, এখানে কাজ করেছে তার মধ্যে। এবং আমরা এটাও জানি যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই আমাদের যারা বাঙালি সেনা কর্মকর্তারা ছিলেন, তাদের অনেকেই নিজেরা আলোচনা করতেন যে সম্ভবত আমাদের কিছু করার দরকার। কারণ এই পাকিস্তানিদের ওরা খুব কাছে থেকে দেখেছে বলে জানে যে তারা বিশ্বাসঘাতকতা করতে পারে। যখন আলোচনা চলছিল এখানে ইয়াহিয়া খানের সঙ্গে, ভুট্টোর সঙ্গে, শেখ মুজিবুর রহমান সাহেবের যে আলোচনা চলতেছিল, এই আলোচনায় খুব একটা লাভ হবে বলে তারা মনে করে নাই। তারা মনে করেছে যে বোধহয় অন্য কিছু একটা। আমি এখানে আপনাকে একটু সাপ্লিমেন্ট করি, এবং এটাকে আপনি একটু এলাবোরেট করে বলতে পারবেন আমার প্রশ্নটা যদি আমি বোঝাতে পারি আপনাকে। যেমন যেটা আপনি বলছেন যে সামরিক বাহিনীতে যারা ছিলেন তারা অনুধাবন করছিলেন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, খুব শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, বা যে অত্যাচারটা হচ্ছে হয়তো এটা আমরা যে সিভিল যারা আছে, যারা তাদের মাধ্যমে এটা হয়তো সমস্যার সমাধান হবে না। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে প্রথম সারির যে যুদ্ধটা শুরু হয়েছিল, গেরিলা যুদ্ধ যেটাকে আমরা বলছি, যে সাধারণ মানুষ যখন যার যা আছে নেমে এসেছে পথে। কিন্তু একটা সময় গিয়ে যখন এই যে সামরিক বাহিনীরা যারা ছিলেন, আমাদের সেনা সদস্যরা ছিলেন, তারা কিন্তু নেমে এসেছেন মাঠে। কিন্তু এই যে রাজনৈতিক নেতৃত্ব তখন যারা ছিলেন, তাদের কি কোনো পরিকল্পনা ছিল যে আমাদের এই গেরিলা যুদ্ধটাকে আমরা আমাদের সৈন্য যারা আছে এদের সাথে কোঅর্ডিনেট করা, বা কোঅর্ডিনেশনটা হয়েছিল? আমি সরি, আমার জানার মতো না। আমি সে সময় জয়দেবপুরের 2রা মার্চ 1971 সালে সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ গঠিত হয়। আমি সেই সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের ট্রেজারার ছিলাম। কনভেনার ছিলেন এখন যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এবং হাইকমান্ড যে 3 জন ছিলেন, তার মধ্যে 2 জন পরবর্তী পর্যায়ে বিএনপির এমপি হন 1979 সালের নির্বাচনে। তো একজন হল তৎকালীন আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ মাস্টার সাহেব, আর একজন শ্রমিক নেতা এম মুতালিব সাহেব। তো কাজেই আর আমি ট্রেজারার, মোজাম্মেল সাহেব ছিলেন কনভেনার আর কি, আর বাকি 7 জন ছিলেন, 9 জন ছিলেন সদস্য।
অনেকেই বেঁচে আছেন, অনেকেই ইন্তেকাল করেছেন। আমরা আমরা বলেছি, আমরা বক্তৃতা করেছি আর কি, যে লড়াই করে জিততে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা তো দেখেছি আর কি যে রাজনৈতিক দায়িত্বে যারা ছিলেন তারা 6 দফার ভিত্তিতে তারা স্বায়ত্ত শাসনের জন্য নেগোশিয়েট করতেছে, এবং এমনকি 24 তারিখে পর্যন্ত আমরা তাদেরকে বলতে শুনেছি যে আলোচনার অগ্রগতি হচ্ছে। ইয়েস, 24শে মার্চ আলোচনার অগ্রগতি হচ্ছে এবং ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। কিন্তু 25শে মার্চের যে হানাদার বাহিনীর যে আক্রমণ, অমানবিক আক্রমণ, যেটা মানে একটা সশস্ত্র বাহিনী তার সমস্ত শক্তি নিয়ে নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়া, হাজার হাজার মানুষকে নির্বিবাদে খুন করা, এরকম ঘটনা তো কেউ কল্পনার মধ্যে আনতে পারে নাই, কিন্তু সেটা ঘটেছে। এবং ওর পরে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, যে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা স্বতঃস্ফূর্ত ছিল। কিন্তু তাদের তো কোনো প্রস্তুতি ছিল না, তাদের কোনো প্রশিক্ষণও ছিল না, তাদের কোনো অস্ত্রের জোগাড় ছিল না, বা এমন কোনো ব্যবস্থা ছিল না আর কি যে অমুক জায়গায় অস্ত্র আছে। ফলে অনেক মানুষকে পালিয়ে যেতে হয়েছে আর কি। তারা হয় গ্রামের দিকে পালিয়ে গেছে, সেখান থেকে অনেকেই ভারতবর্ষে পালিয়ে চলে গেছে, আমাদেরকেও যেতে হয়েছে আর কি। যেমন আমরা জয়দেবপুরে যে 8 বেঙ্গল রেজিমেন্ট, যেটা আর কি 2nd বেঙ্গল রেজিমেন্ট, ওই রেজিমেন্টে তখন শফিউল্লাহ সাহেব ছিলেন সেকেন্ড ইন কমান্ড। তখনও আমাদের জিয়া রহমান সাহেবের সময়ে যিনি কমান্ডার ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খান, উনি তখনও কমান্ডিং অফিসার। কিন্তু টুআইসি বদলে গেছে। জিয়া রহমান সাহেব এখন থেকে জার্মানিতে ট্রেনিংয়ে গেলেন, ফিরে এসে উনি চট্টগ্রামে 8ম বেঙ্গলে সেকেন্ড ইন কমান্ড হয়ে গেলেন। শফিউল্লাহ সাহেব ছিলেন এখানে, শফিউল্লাহ সাহেব ছিলেন, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ অফিস পরবর্তী পর্যায়ে তারা জাতীয় পর্যায়ে বেশ অনেক গুরুত্বপূর্ণ হন। যেমন নুরুজ্জামান সাহেব রক্ষী বাহিনীর প্রধান হয়েছিলেন, মইনুল হোসেন চৌধুরী সাহেব তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। এরকম অনেকেই আছেন যারা গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন। সম্প্রতি একজন আমাদের আন্দোলনের সঙ্গে বেইমানি করেছেন, উনিও গেছেন, ইব্রাহিম সাহেব, উনি তখন লেফটেন্যান্ট ছিলেন সেখানে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন আর কি। এনিওয়ে, ব্যাপারটা হয়েছে যে আমরা তো ওনাদেরকে যখন আমরা 26 তারিখে আমরা যখন তাদেরকে সহযোগিতা করেছি জয়দেবপুর পরিত্যাগ করে সরে যেতে, তখন প্রচুর অস্ত্র ওখানে আমরা কিন্তু পেয়েছিলাম, কিন্তু আমরা সে অস্ত্র চালাতে জানতাম না। আমাদের অনেক লোকরা অস্ত্র নিয়ে গেছে, কেউ হয়তো রাইফেল নিয়েছে কিন্তু গুলি নিয়েছে এসএলআরের, একটা এসএলআর ঘাড়ে করে নিয়ে গেছে, হয়তো 303 গুলি নিয়ে গেছে, কিংবা চাইনিজ রাইফেল নিছে, গুলি নিছে 303, জানে না কেউ আর কি। অথচ যদি আমরা জানতাম, যদি গোপনে হলেও যদি কিছু প্রস্তুতি থাকতো, তাহলে কিন্তু একদিন কাজে লাগাতে পারতাম আমরা। তার মানে কি বলতে যাচ্ছেন যে কোনো ধরনের কোনো প্রস্তুতি ছিল? অন্তত সামরিক প্রস্তুতি ছিল আমার জানা নাই। তাহলে রাজনৈতিক নেতৃত্ব, তাহলে ওনারা যে বলছেন যে নেগোসিয়েশনে বসছি, অথবা একটা বি প্ল্যান থাকতে পারতো ওই সময়, কারণ এত জনগণকে নিয়ে, এতগুলো মানুষকে নিয়ে এই যে 25শে মার্চের রাত্রি যে আসলো, তাদের 7ই মার্চের একটা ইভেন্ট ছিল, তারপরে সেখান থেকে অনেকগুলো দিন পার হয়ে গেল, 25শে মার্চের এরকম একটা ঘটনা ঘটলো, এর মাঝখানে কি কোনো ধরনের কোঅর্ডিনেশন? আমরা তো বরঞ্চ বই পুস্তক পড়ে যেটা দেখি আর কি, সেটা হলো সিনিয়র সামরিক কর্মকর্তারা বিশেষ করে চিটাগংয়ে তারা বসেছেন, আলোচনা করেছেন, তারা তাদের লোক পাঠিয়েছেন তৎকালীন আওয়ামী লীগ নেতাদের কাছে। তাদের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের কিছু করার নাই, যখন দরকার হবে আমরা বলবো। কিন্তু যখন দরকার হয়েছে তখন বলার জন্য কেউ অবশিষ্ট ছিল না। কেউ হয়তো গ্রেপ্তার হয়েছেন, কেউ হয়তো পালিয়ে গেছেন সীমান্ত অতিক্রম করে। তখন এই দায়িত্ব নিতে হয়েছে তখন মেজর জিয়া রহমানকে। এটা ইন্টারেস্টিং যে সে কোনো সিনে নাই, কেউ তার নাম জানে না, কেউ তাকে চিনে না। বহু জায়গায় বেতার কেন্দ্র ছিল তখন, কালুরঘাটের মতো এরকম সাবস্টেশন রেডিও পাকিস্তানের ছিল, কিন্তু চট্টগ্রামেই প্রথম বিদ্রোহ করলেন জিয়া রহমান সাহেব 25শে মার্চ মধ্যরাত্রের কিছুটা পরে। তিনি তাকে বহনকারী যে জিপ, সেই জিপে যে পাকিস্তানি সৈন্য ছিল তার অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্র তার দিকে তাক করে হ্যান্ডস আপ করতে বলে এবং বললেন যে উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। করে তিনি তার ইউনিটে গেলেন,
এবং তার যে কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া তাকে গ্রেপ্তার করলেন, তাকে পরে হত্যা করা হয় এবং তার ইউনিট নিয়ে তিনি যুদ্ধে যুক্ত হলেন। এগুলেন এটা ব্যাপার হয়েছে যে এগুলো কোনো নির্দেশ, কারো নির্দেশ কোনো কেন্দ্রীয় কমান্ডের অধীনে কেউ না। জিয়া রহমান সাহেব যখন বিদ্রোহ ঘোষণা করেন উনি তো জানতেন না যে আরও বেঙ্গল রেজিমেন্টের যেসব ইউনিট আছে, ধরেন আপনার যশোরে যা মেজর হাফিজ বিদ্রোহ করেছে, কিন্তু কোনো যোগাযোগ ছিল না। আপনি অন্যান্য যেসব জায়গায় ক্যান্টনমেন্টে আমাদের বাঙালি সৈন্যরা ছিল তাদের কারোর সঙ্গে কেউ যোগাযোগ করে এটা হয় নাই, কিন্তু তারা বিদ্রোহ করে সবাই যখন সীমান্ত অতিক্রম করেছে সেখানে তাদের সাক্ষাৎ হয়েছে এবং তারা তখন আলোচনা করে আপনার বিভিন্ন সেক্টর ভাগ করা, তারপরে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি তারা করেছে। কিন্তু আমি আমি কোনো বই পুস্তকেও পড়ি নাই এবং আমি এর মধ্যে যুক্ত থেকে জানি না আর কি যে সামরিক প্রস্তুতি মুক্তিযুদ্ধের আগে ছিল, এটা বোধহয় সঠিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমি নিশ্চিত যে যারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, জনাব নজরুল ইসলাম খানের কথোপকথনগুলো শুনছেন, আমি নিশ্চিত যে আপনারা সেই সময়কার অনুভূতি কিছুটা হলেও ফিল করতে পারছেন যে একজন নেতা যিনি আসলেই এই সামরিক অফিসার ছিলেন, উনি কিভাবে নিজের ঘাড়ে সমস্ত দায়িত্ব নিয়ে কারো নির্দেশের অপেক্ষায় উনি থাকেননি, কারো কোনো ধরনের পরামর্শের অপেক্ষাতে উনি থাকেননি। উনি নিজে যেটা চিন্তা করেছেন, নিজের দেশের দায়িত্ব ঘাড়ে নিয়ে কিন্তু উনি মুক্তিযুদ্ধের সামনের দিকে এগিয়ে গেছেন। আমরা আরও শুনবো জনাব নজরুল ইসলাম খান আপনার কাছ থেকে। এই জায়গাতে একটা প্রশ্ন করি আপনাকে, আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ওই সময়কালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, মুক্তিযুদ্ধের অনেক বড় একজন নেতা জনাব তাজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এমনি একটা মন্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে উনি বলেছিলেন যে তার সাহসিকতাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টালিনগ্রেড যেটা প্রতিরোধ বলা হয় সেটার সাথে তুলনা করা যেতে পারে। অথচ আমরা এখন বহুদিন ধরেই দেখছি, শুনছি যারা আওয়ামী লীগের নেতৃত্ব আছেন, শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন, অনেক গুণী মানি প্রথিতযশা রাজনীতিবিদ যারা আছেন, তাদের মুখেও বলতে শুনেছি যে আসলে তো জিয়াউর রহমান কোনো রাজনীতি করেনি, এমনকি তারা তাকে পাকিস্তানের চর হিসেবে আখ্যায়িত করারও তাদের একটা প্রবণতা আছে আমরা দেখছি। তো এই জায়গাটাকে আপনি কোনটা সত্য হিসাবে আমরা ধরবো, আপনি এই জায়গাটাকে কীভাবে মূল্যায়ন করবেন? ব্যাপারটা হচ্ছে জিয়াউর রহমান সাহেবকে যদি মুক্তিযোদ্ধা বলে কেউ মানতে না চায় তাহলে তো আমি মনে করি আর কি যে মুক্তিযুদ্ধই হয় নাই দেশে থাকে, কেউ মুক্তিযোদ্ধা না। যিনি শুরু করলেন মুক্তিযুদ্ধ, যিনি পুরা সময়টা যুদ্ধে নিজেকে ব্যাপৃত রাখলেন, যিনি সম্মুখ সমরে অংশগ্রহণ করলেন নিজের জীবন বিপন্ন করে, এবং খুবই বিখ্যাত অনেক ঘটনা তার হাত দ্বারা ঘটেছে আর কি সেই সময়। যেমন আমি বললাম আপনাকে যে 11 নম্বর সেক্টর যেটা আর কি ছিল মহেন্দ্রগঞ্জে, ওই সেক্টরের নেতৃত্বে কিন্তু কামালপুরে যুদ্ধটা হয়। তখন কর্নেল তাহের যোগদানের আগেই কামালপুরে ওখানে একটা বড় যুদ্ধ সংগঠিত হয়, সেখানে জিয়াউর রহমান সাহেব ছিলেন। সিলেটে যে যুদ্ধগুলো হয়েছে সেখানে জিয়াউর রহমান সাহেব ছিলেন। তার একজন কমান্ডার ছিলেন মেজর হাফিজও, তার সঙ্গে একটা কমান্ডার ছিলেন একজন সাফায়াত জামিল সাহেব ছিলেন তার সঙ্গে। এখানেও ছিলেন আপনার এই মহেন্দ্রগঞ্জ এবং মানকারচের এদিকে। এগুলো তো আমি জানি না যে জেনে শুনে সবাই ইতিহাস অস্বীকার করে কেমনে। সেখানে সিলেটে যুদ্ধের সময় বেশ কিছু স্ট্রেঞ্চে থেকে সৈন্যরা যুদ্ধ করতেছে, তার মধ্যে একটা স্ট্রেঞ্চে জিয়াউর রহমান সাহেব, মেজর হাফিজ, তারা একই স্ট্রেঞ্চে যুদ্ধ চলছে। পাকিস্তানিদের কামানের গোলায় পাশের স্ট্রেঞ্চে সেখানে বিধ্বস্ত হয় এবং সেখানে আমাদের একজন অফিসার এবং সৈন্যরা মারা যায়। একটু সরে যদি পড়তো জিয়াউর রহমান সাহেব শহীদ হতেন যুদ্ধক্ষেত্রে। আর আমরা আমাদের কাউকে বলতে শুনি যে জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছে। ওনারা জানবেন কেমন? ওনারা কি যুদ্ধে গেছেন? ওনারা তো যুদ্ধে যান নাই, কাজে ওনারা জানবেন কেমনে যে কে কোথায় যুদ্ধ করেছে? তাদের মধ্যে যারা যুদ্ধ করেছে তারা বলেছে জিয়াউর রহমান যুদ্ধ করেছে। যেমন আমরা তার সমালোচনা করি আমরা কি জয়নাল হাজারি, কিন্তু জয়নাল হাজারি মুক্তিযুদ্ধ করেছে। জয়নাল হাজারি বলেছে যে তাকে মুক্তিযোদ্ধা না বলাটা উচিত হচ্ছে না, কারণ আমি রামগড়ে দেখেছি যে উনি যুদ্ধ করেছেন তিনি। এবং তাজউদ্দিন সাহেব তো সঠিক বলেছেন, কারণ চট্টগ্রামে উনি যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন
এই প্রতিরোধটাকে তাজউদ্দিন সাহেব তুলনা করেছিলেন স্ট্যালিনগ্রাডের প্রতিরোধের সঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ সেনারা স্ট্যালিনগ্রাডে জার্মান সৈন্যদের বিরুদ্ধে যেমন প্রতিরোধ গড়ে তুলেছিল, জিয়া রহমান সাহেবের নেতৃত্বে তৎকালীন বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ বাহিনী, জনগণ তারা সেরকম একটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল। সেই জন্য তাজউদ্দিন সাহেব এটা উল্লেখ করেছেন। এখন তাজউদ্দিন সাহেব তো বিএনপি করেন নাই কোনোদিন, উনি তো আওয়ামী লীগেরই নেতা ছিলেন এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি যা জেনেছেন তাই বলেছেন। এখন কেউ অস্বীকার করতে চাইলে তারা করতে পারে আর কি, কিন্তু জিয়া রহমানকে মুক্তিযোদ্ধা না বলা। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি, তিনি যদি যথার্থই গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা নাই হবেন, তাহলে যারা আজকে সমালোচনা করে তাদের নেতা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব জিয়া রহমান সাহেবকে বীর উত্তম খেতাব দিলেন কেন? বীর উত্তম খেতাব তো হলো জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব হলো বীর উত্তম, কারণ এর বড় খেতাব হলো বীর শ্রেষ্ঠ, এটা পেয়েছে শুধু মরণোত্তর। তাহলে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ যে খেতাব বীর উত্তম, এটা জিয়া রহমান সাহেবকে দেওয়া হলো কেন? উনি যদি পাকিস্তানের চর হন, তাহলে কি আমাদের বলতে হবে যে শেখ মুজিবুর রহমান সাহেব একজন পাকিস্তানের চরকে বীর উত্তম খেতাব দিয়েছে? তাহলে কি শেখ মুজিব সাহেব কি ছিলেন? তাহলে আমি যদি একজন পাকিস্তানের চরকে পুরস্কৃত করি, তাহলে মানুষ তো আমাকেও সন্দেহ করতে পারে যে আমি পাকিস্তানের সঙ্গে কীরকম সম্পর্ক রাখি। এইটুকু বোঝার বুদ্ধিও কি ওই দলের নেতাদের নাই? কিন্তু তারপরেও তারা বলবে, কারণ বলে এই কারণে যে তারা জিয়া রহমান সাহেবকে প্রতিপক্ষ মনে করে, একমাত্র প্রতিপক্ষ এখন পর্যন্ত। দেখেন, মানে এটা কারণটা আমি এখনই বলে নেই, পরে মনে থাকবে না হয়তো। সেটা হলো যে ৭৫-এর যে দুর্ভাগ্যজনক ঘটনা, আমি রাজনীতি করি, আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে রাজনীতি করি, আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি, ষড়যন্ত্র বা হত্যার রাজনীতি আমরা বিশ্বাস করি না। সে কারণে আমি বলি যে দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু পরিস্থিতি কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা ইতিহাসের বিষয়। সব দল বিলুপ্ত করে একটা দল করা রাজনৈতিকভাবে এটা সুইসাইডাল, কোনো সন্দেহ নাই। কিন্তু এরকম ঘটনা কখনোই প্রত্যাশিত নয়, কাঙ্ক্ষিত না। কিন্তু সেই ঘটনার পরে মাত্র ১-২ দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা হয়ে গেল, সব আওয়ামী লীগের নেতাদের দিয়ে এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যদের দিয়ে। প্রেসিডেন্ট হলেন সেই মন্ত্রিসভার একটা অন্যতম সদস্য খন্দকার মুশতাক আহমেদ। সেনাবাহিনী প্রধান তার দায়িত্বে সফলতা দেখাতে পারেন নাই। সেনাবাহিনীর কিছু লোক এসে সপরিবারে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যা করেছেন। সেনাবাহিনী প্রধানের পরিবর্তন অবশ্যম্ভাবী, হওয়াই স্বাভাবিক, এবং হলে উপপ্রধান তিনি প্রধানের দায়িত্ব নেবেন, এটি তো স্বাভাবিক। কিন্তু এই দায়িত্ব জিয়া রহমানকে দেওয়া হয়েছে ২৪শে আগস্ট, এতদিন দেওয়া হয় নাই তাকে। এবং তাকে এই দায়িত্ব দেওয়ার আগে স্ট্রাকচারটা কী করা হলো? নর্মালি কি, যে এখন প্রধানমন্ত্রী হলেন বা রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বনাধায়ক, ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান আছে। মূলত স্ট্রাকচারালি এইভাবে হয়। আর যদি অন্য কেউ ডিফেন্স মিনিস্টার থাকতে পারে আর কি। রাষ্ট্রপতি শাসিত সরকারে অনেক সময় রাষ্ট্রপতি ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বে থাকে, সেনাবাহিনী প্রধান হলো তার নেক্সট ব্যক্তি। কিন্তু জিয়া রহমান সাহেবকে চিফ অফ আর্মি স্টাফ করার আগে তৎকালীন সরকার জেনারেল ওসমানী সাহেবকে নিরাপত্তা উপদেষ্টা বানালো, ডিফেন্স অ্যাডভাইজার, অর্থাৎ ডিফেন্স মিনিস্টার একজন হলো রাষ্ট্রপতির পরে। তারপরে জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে ওইটিই প্রথম, ওইটিই শেষ, বিডিআরের প্রধান ছিলেন জেনারেল খলিলুর রহমান, তাকে চিফ অফ ডিফেন্স স্টাফ করা হলো। করে জিয়া রহমান সাহেবকে চিফ অফ আর্মি স্টাফ করা হলো, অর্থাৎ স্ট্রাকচারে ৪ নম্বর হয়ে গেলেন জিয়া রহমান। তার ক্ষমতা খর্ব করার জন্যই তো এটা করা হয়েছে।
কিন্তু আওয়ামী লীগের সব অভিযোগ জিয়াউর রহমানের বিরুদ্ধে। তার উপরে যাকে বসানো হয়েছিল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল খলিলুর রহমান, তাকে 1979 সালের নির্বাচনে আওয়ামী লীগ নৌকা মার্কায় জামালপুর থেকে এমপি করে নিয়ে আসছে। তার উপরে ছিলেন জেনারেল উসমানী, তাকে 1979 সালের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি প্রার্থী করে তার পক্ষে ক্যানভাস করেছে। কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে। জেনারেল শফিউল্লাহ যে তার দায়িত্ব পালনে ব্যর্থ হলো, সেই জেনারেল শফিউল্লাহকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করেছে এবং এই রূপগঞ্জ থেকে এমপি করেছে। কোনো অভিযোগ নাই তার বিরুদ্ধে। সেই সময় আপনার সিজিএ ছিল, চিফ অফ জেনারেল স্টাফ ছিল যে খালেদ মোশাররফ সাহেব 15 তারিখে দুপুরের দিকে জেনারেল সাফায়াত জামিলের সাহেবের অফিসে বসে রাজেন্দ্রপুরের অর্ডিন্যান্স ডিপোকে হুকুম দিয়ে কর্নেল ফারুকদেরকে ট্যাঙ্কে গোলা বারুদ সরবরাহ করেছে। এটা আপনার শকত সাহেবের বই আছে, আপনার সাখাওয়াত সাহেবের বই আছে, আরও অনেক বই আছে, পড়বেন আপনারা পাবেন। সে খালেদ মোশাররফের কোনো দোষ নাই। কার দোষ? শুধু জিয়াউর রহমানের দোষ। কারণ কি? কারণ জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগে যোগদান করে নাই, কিংবা জিয়াউর রহমান সাহেব এমন একটা দল করেছে যে দল তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াইছে, প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইছে। কারণ জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পরে এমন কিছু কাজ করেছে যে কাজ তারা করতে পারে নাই। অতএব সব অভিযোগ জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে, এবং মিথ্যা অভিযোগ করছে। মানুষ বোঝে, জানে, তারপরেও বলে চলছে তারা। এটাই তো গোয়েবলসীয় কৌশল, যে আপনি একই মিথ্যা বারবার বলেন, মানুষ বিশ্বাস করবে এক সময়। কিন্তু না, বেঁচে আছে এখন অনেক মানুষ। সেই জন্যই তো আপনার কাছে আসা, কারণ আপনারা যতদিন আছেন আমরা তো অ্যাটলিস্ট শুনতে পারবো, এগুলো শুনে আমরা লিখতে পারবো। কোথাও তো আমরা ইতিহাসগুলো পাই না, এবং আজকে যেগুলো আপনাদের কাছ থেকে শুনছি বা আপনার কাছ থেকে এই মুহূর্তে যেগুলো শুনছি, যেগুলো হয়তো আমরা আমাদের এই প্রচার মাধ্যমের বরাত দিয়ে অন্য অনেকে জানতে পারবে, এগুলো তো অনেকে জানে না। আমি অনেক কিছু আজকে প্রথম আপনার কাছে শুনতে পারছি। এই যুদ্ধ যে শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কি করলেন? উনি কি আবার সেনাবাহিনীতে ফিরে গিয়েছেন? এবং তারপরে ওনার অ্যাক্টিভিটিগুলো কি ছিল? ব্যাপারটা হচ্ছে যে দেখেন, স্বাভাবিকভাবে শফিউল্লাহ সাহেব এবং জিয়াউর রহমান সাহেব একই ব্যাচে কমিশন পান, কিন্তু তাদের দুইজনের সিরিয়ালের জিয়াউর রহমান সাহেবের সিরিয়ালটা উপরে ছিল পারফরমেন্সের কারণে। একই ব্যাচে, কিন্তু পারফরমেন্সের কারণে এটা বেটার ছিল তার আর কি। এবং মুক্তিযুদ্ধ শুরু করা প্রথম ফোর্সেস কমান্ডার হয়েছে জিয়াউর রহমান, জেড ফোর্স। তার প্রায় 2 মাস পরে হয়েছে এস ফোর্স, মানে শফিউল্লাহ সাহেবের, কে ফোর্স খালেদ মোশাররফ সাহেবের, আরও অনেক পরে হয়েছে। সেখান থেকে জেড ফোর্স হয়েছে, আর কোনো ফোর্স হয় নাই। সেখানকার আলোচনার প্রেক্ষিতে জেড ফোর্স হয়েছে জিয়াউর রহমান সাহেবের। তার মানে এটা কি? যুদ্ধ শুরু করলেন জিয়াউর রহমান সাহেব, 1 নম্বর সেক্টরের কমান্ডার উনি প্রথম সেক্টর করলেন, প্রথম ফোর্সেস কমান্ডার তিনি হলেন, বাংলাদেশের প্রথম স্বাধীন প্রশাসন তিনি গড়ে তুললেন এই রৌমারি চিলমারি এলাকা দিয়ে, প্রথম বড় শহর স্বাধীন করলেন তিনি সিলেট, এবং সিরিয়ালে তার নাম উপরে। তারপরেও তাকে সেনাপ্রধান করা হলো না, তাকে করা হলো উপপ্রধান। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন আগেও ছিল না, এখনও নেই। ওই তাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কারের মতো তাকে উপপ্রধান করা হলো। কিন্তু প্রথমে ব্রিগেডিয়ার করে দুইজনকে, শফিউল্লাহ সাহেব এবং তাকে দুইজনকে ব্রিগেডিয়ার করে, উপপ্রধান না, ব্রিগেডিয়ার করে কুমিল্লা ব্রিগেড কমান্ডার করে পাঠানো হলো। জিয়াউর রহমান সাহেব কুমিল্লা ব্রিগেড কমান্ডার ছিলেন, ওখান থেকে উপপ্রধান করে তাকে ঢাকায় নিয়ে আসা হলো, এবং যে বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উৎখাত করা হলো, জাতীয় সংসদ থেকে যে বাড়িটা দেওয়া হয়েছিল তাকে, এই ব্রিগেডিয়ার হিসেবে উনি কিন্তু এই বাড়িতে এসে উঠছিলেন। এরপরে তিনি মেজর জেনারেল হলেন, লেফটেন্যান্ট জেনারেল হলেন, প্রেসিডেন্ট হলেন, এই বাড়িতেই থাকছেন তিনি, সেনাপ্রধানের বাড়িতে যান নাই কখনো। এই স্মৃতি বিজড়িত বাড়িটায় শহীদ হন তিনি, তখন ওই বাড়িতে, সেখান থেকে উৎখাত করা হয়েছে। এনিওয়ে, এগুলো তো
মানে রাজনৈতিক প্রতিহিংসা মানুষকে কতখানি অমানবিক করে এগুলো হলো তার দৃষ্টান্ত। আমরা তো সেটারই ক্রনোলজি বোধহয় এখনো দেখতে পাই। মানে এখন মানে যাই হোক, উনি উপপ্রধান হলেন এবং উনি ৭৫-এর বললাম ২৪শে আগস্ট পর্যন্ত উনি উপপ্রধান ছিলেন। উনি একজন পেশাদার সৈনিক ছিলেন নিঃসন্দেহ ক্রমে। তার কোনো রাজনৈতিক উচ্চাশা ছিল না, তার কোনো প্রচারের কোনো ছিল না। আর তা না হলে উনি তো পারতেন খুব বেশি নিজেকে এক্সপোজ করার চেষ্টা করার, কি কখনো তিনি করেন নাই। একবারই তাকে আমরা দেখলাম শুধু বিচিত্রায়, তখন সাপ্তাহিক বিচিত্রায় বোধ হয় ৭২ বা ৭৩ সালের দিকে তিনি একটা আর্টিকেল লিখছিলেন। এই একটা আমরা তাকে এই মুক্তিযুদ্ধ শুরু সেই সময়টার উপর আর কি, যে কেন মুক্তিযুদ্ধে তিনি শুরু করছিলেন, করলেন কেন করলেন সেটা নিয়ে আর কি। এটা খুব ইন্টারেস্টিং আছে আর কি এটা নিয়ে, যে উনি এই আর্টিকেলটা লেখার বেশ কিছুদিন পরে আরেকজন সামরিক কর্মকর্তা, ওনারই খুব বন্ধু, উনি তাকে ওয়াসার চেয়ারম্যানও করছিলেন, মেজর রফিক সাহেব, ভালো মানুষ আমি বলি, আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু উনি একটা যে লেখা লিখলেন যে না জিয়াউর রহমান না উনি শুরু করেছেন আর কি। তো এটা মানে জিয়াউর রহমান সাহেব বা আমাদের ঘোরতর বিরোধী হলো শাহরিয়ার কবির সাহেবরা। শাহরিয়ার কবির সাহেব এক আর্টিকেলে লিখে বললেন যে এটা রফিক সাহেবের এই কথা গ্রহণযোগ্য নয়, এই কারণে যে যখন জিয়াউর রহমান সাহেব লিখছিলেন যে উনি করলেন ঘোষণা আর কি, সেটা যখন প্রকাশ হয়েছে তখন তো রফিক সাহেব ছিলেন, উনি তো প্রতিবাদ করেন নাই। এতদিন পরে প্রতিবাদ করা এটা গ্রহণযোগ্য না। কাজে ব্যাপারটা হয়েছে যে মানে সত্য গোপন থাকে না, আসলে সত্য মেনে নিতে হয় এবং এতে মেনে নিয়ে কেউ ছোট হয় না। আসলে আমরা তো কখনো শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে জিয়াউর রহমানের তুলনা করি না। তার জায়গায় উনি খুব বড়, ইনার জায়গায় ইনি যতটা বড় ততটাই বড়। এখানে এটা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে এই কথাটা বলেছিলেন, উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন উনি বলেছিলেন এই কথাটা, যে আমরা সব জাতীয় নেতাদেরকে তাদের স্ব মহিমায় রেখেও আমরা জাতীয় ঐক্য, জাতীয় সমঝোতা আমরা গড়ে তুলতে পারি। কিন্তু এখন কেউ যদি মনে করে যে একজনই সব আর কেউ কিছু না আর কি, তাহলে তো এটা সবাই মানতে রাজি হবে না এবং এটা স্বাভাবিকও না মানা, তাই না? একটু আরেকটু কঠিন জায়গায় কিছু প্রশ্ন আপনাকে করি। আপনি যদিও কিছুটা টাচ আমাদেরকে দিয়েছেন। ৭৫-এর যে ট্র্যাজেডি, যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে বহু বছর ধরে, এবং এটা নিয়ে প্রপাগান্ডা আছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করা হয় যেটার ঐতিহাসিক কোনো দলিল আসলে নেই। নতুন প্রজন্ম জানতে চায় যে আসলে ওই সময় কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আর কোথায় ঘটনাগুলো ঘটেছিল, বা সত্যিকারের আসলে তথ্যগুলো কী এখানে। খুব সিম্পল, এটা নিয়ে আমি জানি না যে কেন এত তর্ক হয় আর কি। এটা নিয়ে জিয়াউর রহমান সাহেব ছিলেন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। আর্মির প্রোটোকল সেই অনুযায়ী যদি আপনি দেখেন আর কি, তাহলে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের কমান্ডে কোনো ইউনিট নাই, কোনো ডিপার্টমেন্ট, কোনো অফিস কিছু নাই তার আন্ডারে। তার একটা অফিস এবং তার স্টাফ অফিসার সহ 2-4 জনের মিলে। তার কোনো চিফ অফ জেনারেল স্টাফের যেমন আন্ডারে কিছু প্রতিষ্ঠান থাকে, একটা বা মানে ব্রিগেড কমান্ডারের অধীনে যেমন তার ব্রিগেড থাকে, ডিভিশনাল কমান্ডারের অধীনে যেমন ডিভিশন থাকে, ইউনিট কমান্ডারের অধীনে যেমন ইউনিট থাকে, প্রধান চিফ অফ আর্মি স্টাফের অধীনে যেমন থাকে, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের অধীনে কোনো ইউনিট, কোনো কমান্ড কিছু নাই আর কি। তার কোনো ক্ষমতা ছিল না। তাহলে যার জন্য আপনি খেয়াল করবেন যে শেখ সাহেব ফোন করতেছিল শফিউল্লাহ সাহেবকে। শফিউল্লাহ সাহেব কাকে কাকে ফোন করছেন বলছেন? খালেদ মোশাররফকে ফোন করতেছেন, কারণ সে চিফ অফ ডিফেন্স স্টাফ, এবং সাফায়েত জামিলকে করতেছেন কিন্তু 46 ব্রিগেডের কমান্ডার, ঢাকার যে 46 ব্রিগেড তার কমান্ডার। জিয়া রহমান সাহেবকে কেউ যোগাযোগ করে নাই কেন? কারণ তারা জানে তাকে যোগাযোগ করে কোনো লাভ নেই, তার কোনো ক্ষমতা নাই, তার আন্ডারে কোনো কমান্ড নাই, কিছু নাই। কেন তার বিরুদ্ধে অভিযোগটা করে কর্নেল রশিদ সাহেব অ্যান্থনি ম্যাসকারনেস তার একটা সাক্ষাৎকারের রেফারেন্সে। দুটো জিনিস ভাবেন আর কি। একটা হলো কর্নেল রশিদ
ওই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আওয়ামী লীগের তো আর পছন্দ করার কথা না, কিন্তু তার এই কথাটা খুব পছন্দ হয়েছে আর কি, যে উনি বলেছেন যে তিনি জিয়া রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার বাসায়, এবং জিয়া রহমান সাহেব নাকি বলেছে যে দেখো আমরা সিনিয়র অফিসার, আমরা এগুলেন কিছু করতে পারবো না, তোমরা ইয়াংরা কী করবে না করবে তোমাদের ব্যাপারে, এরকম এই ধরনের একটা কথা। হ্যাঁ, কিন্তু ওখানেই বলা আছে যে জিয়া রহমান সাহেব উনি বের হওয়ার পরেই তার স্টাফ অফিসারকে বলেছে যে ওকে ওকে করে দিন যেন আমার এখানে আর না আসতে পারে, ওকে আর কখনো অ্যাপয়েন্টমেন্ট দিবা না। খুশি থাকলে পরে এই অর্ডারটা দেওয়ার কথা না আর কি, এটাও ইতিহাসের অংশ। 2 নম্বর পয়েন্ট, কে সাক্ষাৎকার নিছে? যে সাংবাদিক সাক্ষাৎকার নিছে সে আমাদের লন্ডনে আমাদেরকে ব্যাংক থেকে কিছু লোন নিছিল নাকি, তো লোনটা শোধ হচ্ছিল বা শোধ করতেছিল না। সেই সময় এই যে মইনুল হোসেন সাহেব, তখন তো উনি বোধহয় কর্নেল, উনি সেখানে ডিফেন্স অ্যাটাচি ছিলেন, তার মাধ্যমে বলা হয়েছিল আর কি যে টাকাটা যেন পরিশোধ করে। অসন্তুষ্ট ছিলেন উনি, তো একজন অসন্তুষ্ট মানুষ, এবং কর্নেল রশিদও তো অসন্তুষ্ট এই কারণে যে জিয়া রহমান সাহেবের উপর অসন্তুষ্ট, কারণ সে সহযোগিতা করতে রাজি হয় নাই। এবং মানে ব্যাপারটা হয়েছে যে যদি জিয়া রহমান সাহেবের মতো কারো সহযোগিতা পেত তাহলে তো তাদের হয়তো এই 3রা নভেম্বর দেশ ত্যাগ করতে হতো না। এবং তারা দেশ ত্যাগ করলো কখন? 3রা নভেম্বর জিয়া রহমান সাহেব যখন বন্দী হলেন, খালেদ মোশাররফ তাকে বন্দি করে দায়িত্ব নিয়ে নিছে, নিজে প্রেসিডেন্টের সঙ্গে নেগোশিয়েট করতেছে চিফ অফ আর্মি স্টাফ হওয়ার জন্য। জিয়া রহমান সাহেব তখন তার গৃহে বন্দি, কিন্তু তখন তো এই 3রা নভেম্বর নিয়েও কিন্তু তাকে অ্যাকিউজ করা হয়। প্রশ্ন আসে না কেমনে করে তাকে বন্দি করে রাখা হয়েছে? তখন জেল হত্যার বন্ধ তাকে অভিযুক্ত কেমনে করবে? কারণ তাকে বন্দি করেছে সন্ধ্যার দিকে, রাত্রে, আর সকালবেলা ওখানে হত্যা হয়েছে আর কি। এবং পরের দিন ওই যারা হত্যাকারী ছিল তাদেরকে থাইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। জিয়া রহমান সাহেব তখন গৃহবন্দিত, তাকে অভিযুক্ত। এখন মানে আপনি জোর করে কাউকে অভিযুক্ত করতে চাইলে তো কিছু বলার নাই। প্রশ্ন হচ্ছে যার কোনো ক্ষমতা ছিল না কিছু করার, যে প্রত্যক্ষভাবে যুক্ত না, যার সাক্ষী কোনো ভালো মানুষ নাই, তাকে আপনি অভিযুক্ত করতেছেন। মানে জিয়া রহমান সাহেব জীবনেও কোনো দিন শেখ সাহেব সম্পর্কে কোনো মন্দ কথা বলে নাই, তাকে অভিযুক্ত করে নাই কখনো, শ্রদ্ধা করেছে। কিন্তু প্রতিনিয়ত তারা তাকে অভিযুক্ত করে চলতেছে। বেগম খালেদা জিয়াও কোনো দিন শেখ মুজিবুর রহমান সাহেবকে অসম্মান করে কোনো কথা বলে নাই। তারেক রহমানকে এত বাজে বাজে শব্দ ব্যবহার করা হয় তার বিরুদ্ধে, নিজে গেছেন টুঙ্গিপাড়া তার কবর জিয়ারত করতে গেছেন। অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হলো যে আমরা আসলে নিজেরা যা পছন্দ করি এটাই সঠিক, এটাই সবাই মেনে নেবে, এই ধরনের একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। এটা ভুল। আসলে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনার কথাগুলো। ওনার বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে আরও কিছু প্রপাগান্ডা চালানো হয়, অথবা আরও কিছু অ্যাকিউজেশন নিয়ে আসা হয় মানুষের সামনে ওনাকে আন্ডারমাইন করার জন্য। যেমন 1977-এ যে একটা সেনা বিদ্রোহ হলো, সেখানে অনেককে ফাঁসি দেওয়া হলো, সাজা দেওয়া হলো। এই বিষয়গুলো নিয়ে এই বিষয়ে আপনি কিছু মন্তব্য করতেন? আপনি বলেছেন সেনা বিদ্রোহ, তো সেনা বিদ্রোহ হলে তো সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী বিদ্রোহের যা শাস্তি, বিদ্রোহের যা নিয়ম সেটাই হয়। তো সেটা যদি ঠিক মতো হয়ে থাকে তাহলে তো এটাতে অভিযোগ করার কিছু নাই। যে বিদ্রোহ করে সে জানে যে যদি সে বিদ্রোহে বিজয়ী হয় তাহলে সে ক্ষমতাবান হবে, আর যদি ব্যর্থ হয় তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। এটা জেনে বুঝেই তো মানুষ বিদ্রোহ করে। এগুলো নিয়ে কেন কথা বলা হয়, কেন প্রশ্ন তোলা হয়? কারণ হলো যে আপনি যাকে অপছন্দ করেন তাকে অভিযুক্ত করতে যাচ্ছেন, আপনি সেই জন্য বলবেন এটা।
আসলে আমাদের আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে 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 জায়গাতে মহিয়ান হয়ে আছেন তাকে এই সম্মানটুকু আসলে দেয়া আমাদের সকলের উচিত, এটা ভবিষ্যৎ যতটুকু প্রজন্মের ততটুকু অন্তত দেওয়া উচিত। যতটুকু যতটুকু মর্যাদা কেউ পাওয়ার যোগ্য তাকে না দিলে আমি নিজেকেই ছোট করি। জি। আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি অসম্মান করবে, অশ্রদ্ধা করার কোনো কোনো যুক্তি আছে? মৌলানা ভাসানী বা শেরে বাংলা ফজলুল হককে অশ্রদ্ধা বা হোসেন সরদ্দাকে অশ্রদ্ধা করার কোনো সুযোগ আছে? কিন্তু এই যে নামগুলো কিন্তু তারা আমরা শুনি না আর। তারা তারা মৌলানা ভাসানী তাদের শুনি না, তাদের সরওয়ারকে স্ব শুনি না। জায়গায় স্ব অবস্থানে স্ব সময়ে তারা শ্রেষ্ঠ মানুষ। আপনি যদি বলেন যে আমাদের স্বায়ত্ত শাসনের যে আন্দোলন, এটাকে যদি আমরা স্বাধীনতার আন্দোলন হিসাবেও দেখি, তার অসংবাদিত নেতা তো শেখ মুজিবুর রহমান, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ৭১-এর আলোচনা যখন করি, তখন আমরা স্বাধীনতা যুদ্ধের আলোচনা যখন করি, তখন তো উনি নাই এখানে উপস্থিত। কিন্তু তার মানে এই না যে উনি এর বাইরে, তার নামেই যুদ্ধ হয়েছে। কিন্তু যুদ্ধটা করেছে যারা, তারা সম্মান পাবে না। তাদেরকে সেই যুদ্ধে যে আত্মত্যাগ, তাদের সেই যুদ্ধে যে মানে অবদান, আপনি সেটা মর্যাদা দেবেন না? অদ্ভুত ব্যাপার। স্বীকার করতেই চাই না আমরা আসলে আমাদের এটা অদ্ভুত ব্যাপার। আমাদের অবদানগুলো। পৃথিবীর ইতিহাসে এই যে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এসে এরকম করে একটা নৈরাজ্যবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়ে দেশকে গড়ার একটা অনেক বড় প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে জিয়াউর রহমান, এরকম কাউকে কি আপনি আর পৃথিবীর ইতিহাসে কোথাও দেখেছেন কি? ঠিক একজাক্টলি তো একরকম হয় না। জিয়া রহমান সাহেবের তো একটা জিনিস বলি আমি, 1975 সালে 7ই নভেম্বর একটা সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তার আগমন। যদি বলেন রাজনীতি, যদি বলেন রাষ্ট্র পরিচালনা, এই ক্ষেত্রে তার প্রবেশ হলো 1975 সালে 7ই নভেম্বরের ঘটনার প্রেক্ষিতে। উনি নিজে করেন না এটা, উনি তখন বন্দী। এই 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 ঘটনাটা সংগঠিত করেছে সিপাহীরা ক্যান্টনমেন্টের ভেতরে এবং জনগণ ক্যান্টনমেন্টের বাইরে। মূলত সিপাহীরা এই ঘটনা ঘটেছে। তারা 7ই নভেম্বরে একটা বিদ্রোহ করলেন, খালেদ মোশাররফকে তারা সরিয়ে দিলেন এবং জিয়া রহমান সাহেবকে তার বাড়ি থেকে মুক্ত করে ঘাড়ে করে তাকে ক্যান্টনমেন্টের একটা ইউনিটে নিয়ে আসা হলো এবং তাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আমাদের নেতা, আপনি সব কিছু এখন দেখবেন। অর্থাৎ তিনি ক্ষমতা দখলও করেন নাই, তিনি কোনো বিদ্রোহ নেতৃত্ব দেন নাই, তাকে ক্ষমতার আবর্তে নিক্ষেপ করা হয়েছে। কখন? যে সময়ে দেশে কোনো মন্ত্রিসভা নাই। 7ই নভেম্বরে দেশে কোনো মন্ত্রিসভা ছিল না। 7ই নভেম্বর দেশে কোনো সংসদ ছিল না। মাত্র 2 দিন বয়সে একজন রাষ্ট্রপতি ছিল। সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। এরকম একটা দারুণ বিশৃঙ্খল সময়, এবং সেনাবাহিনীর ভিতরে তখন জাসদের গণবাহিনীর তারা অফিসারদের হত্যা করছে, বিভিন্ন জায়গায় লুণ্ঠন হচ্ছে ইত্যাদি আর কি। এরকম একটা পরিস্থিতিতে তাকে দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু কিন্তু মানে জিয়া রহমান মানুষটাই তো এরকম। 25শে মার্চ রাত্রে যেমন নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ওই রিভল্ট বলে নেমে পড়েছিলেন, তেমনি আল্লাহর উপর ভরসা করে তিনি সাহস নিয়ে দায়িত্ব নিলেন। আর উনি যদি দায়িত্ব না নিতেন তাহলে কি হতো? এটা উইলিয়াম বি মাইলামের ওই লেখাটা আপনি পড়েছেন যে যদি উনি অ্যাসাসিনেটেড হতেন উনি আর কি, তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে যেত। কিন্তু সেটা হতে দেন নাই তিনি। এখানে আমি আপনাকে প্রশ্নটা করি, 43 বছর বয়সের একজন মানুষ এবং খুব অল্প সময়ের জন্য উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ওনাকে আমরা বলতে শুনেছি ম্যাজিশিয়ান ছিলেন একজন। এই ম্যাজিশিয়ান জিয়াউর রহমান, তার যে অবদান এই বাংলাদেশের প্রতি,
সেখানে আপনি কিছুটা আলোকপাত ওয়েল মানে এই ম্যাজিশিয়ান জিয়া রহমান সাহেবের সঙ্গে আমরা কিছুদিন কাজ করেছি, এটা হলো ইন্টারেস্টিং। কারণ উনি যখন তার মানে সমর্থনে যে জাগদল হলো এবং তারপরে বিএনপি গঠিত হলো, আমি সেখানে প্রথম থেকেই যুক্ত আছি। আমি বিএনপির একদম প্রথম কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের জেনারেল সেক্রেটারি। কাজে আমি খুব ঘনিষ্ঠভাবে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আপনি মানে অবাক হবেন যে আমার সঙ্গে প্রথম রাজনৈতিকভাবে তার সঙ্গে কাজ করার ব্যাপারে যেদিন আলোচনা, সেদিন একটা কথা বলেছিলেন যে আমি কোনো দিন ভুলবো না আর কি। সেটা উনি আমাকে বলছিলেন যে দেখেন, আমি কোনো দিক থেকেই বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি না, আমি এ দেশের সবচেয়ে বিদ্বান ব্যক্তি না, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি না, সবচেয়ে ভালো বক্তা না, সবচেয়ে সুদর্শন মানুষ না, সবচেয়ে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী ব্যক্তি না, কোনো দিক থেকে আমি 1 নম্বর না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর বানায় দিয়েছেন। আমি রাষ্ট্রের এখন 1 নম্বর ব্যক্তি, প্রেসিডেন্ট। আমি দেশটার ভালো কিছু করতে চাই, মানুষের কিছু ভালো করতে চাই, দেশটাকে আগায় নিতে চাই। আপনারা আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। তো আমি বললাম যে আমি জয়দেবপুরে থাকি, আমার পক্ষে ঢাকায় তো এসে কাজ করা এত বড় দায়িত্ব নেওয়া তো মুশকিল, অসম্ভব। মানে আমি একটু আপত্তি করলাম আর কি। তো উনি একটু অসন্তুষ্ট আর কি, বললেন যে আমি একটা ভালো কাজ করতে চাই, ঠিক আছে, আপনার সহযোগিতা করলে কাজটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। সহযোগিতা না করলে হয়তো তাড়াতাড়ি হবে না, দেরি হবে, মানুষ কষ্ট পাবে। আমার কি, আমার দায়িত্ব একার, আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব নাই। আমি না স্যার, আপনি অসন্তুষ্ট, আপনি তারপর আমি বললাম তাকে আর কি যে আমি মেশিনডোজ ফ্যাক্টরিতে চাকরি করি, ওখানে কারখানায় একটা কোয়ার্টারে থাকি, আমার বাবা মা ভাই বোনরা আছে, আমার স্ত্রী আছে। আমি ঢাকা শহরে এসে যদি আমাকে শ্রমিক দলের এত বড় দায়িত্ব নিয়ে আমি ঢাকায় থাকা আমার পক্ষে সম্ভব না, দুটা সংসার মেনটেন করা আমার পক্ষে সম্ভব না, সেই জন্য বলেছি। ও তখন বলতে ঠিক আছে আর কি। তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আর কি, প্রথম দিনেই উনি আমাকে বলতেছেন যে হ্যান্ডশেক করে, মানে মানে গায়ে মানে শক্তি, মানে আর্মির লোক তো, আমরা তো আর আর্মির না, সিভিলিয়ান লোক আর কি, বেশ শক্ত আর কি, হ্যান্ডশেক করে নজরুল সাহেব উনি আবার আপনি করে বলতেন, আবার নাম ধরেও বলতেন আর কি। পরে আর কি প্রথম দিন হচ্ছে নজরুল সাহেব, আই ওয়ান্ট টু হ্যাভ এ স্ট্রং ট্রেড ইউনিয়ন। আমি বললাম যে ইট লুকস ইউ ওয়ান্ট এ স্ট্রং অপোনেন্ট। বলে কেন অপোনেন্ট, কেন? নো, ও স্যার অপোনেন্টই তো। বলে কেন? ইউ আর দ্য লার্জেস্ট এমপ্লয়ার। সমস্ত টেক্সটাইল মিল, জুট মিল, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, টিএনটি, তারপরে আপনার এই বিমান, মানে যত প্রতিষ্ঠান আছে, শিল্প আছে, সবটার মালিক হলো সরকার। আর আপনি চাইতেছেন একটা শক্ত ট্রেড ইউনিয়ন, তার মানে শক্ত প্রতিপক্ষ চাচ্ছেন আপনি আপনার। ওটা ওয়েট ওয়েট ওয়েট, ব্যাপারটা আমি এভাবে দেখি নাই। আচ্ছা, তার পরে আবার আমরা আলাপ করব। 2-3 দিন পরে আবার ডেকে নিয়ে উনি বললেন যে ইয়েস আই এগ্রি, কিন্তু একটা শর্ত আছে। আমি যে কী শর্ত? বলে শর্ত হলো যে দেশটা বড় গরিব, মানুষের খুব কষ্ট। আমি পড়ে দেখলাম, আলোচনা করে দেখলাম যে শ্রমিকরা ধর্মঘট করতে পারে, আইনেই পারে, কিন্তু যদি আপনি ধর্মঘট করে দেন তাহলে তো দেশের খুব ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে একটা কথা দিতে হবে যে আপনি শক্ত ট্রেড ইউনিয়ন করেন, দরকার হলে ধর্মঘটও করবেন, কিন্তু ধর্মঘটের পরিস্থিতি হলে আমাকে একটা সুযোগ দেবেন যাতে আমি ফয়সালা করার চেষ্টা করতে পারি। যদি না পারি আপনি ধর্মঘট করেন, আইনে আপনার অধিকার আছে, আপনি করবেন। আমি বললাম স্যার আই এগ্রি, আমি রাজি হলাম। তারপর আমি বললাম স্যার আমার একটা শর্ত আছে। বললাম আবার আপনার কি শর্ত? আপনার সব শর্ত মেনে নিছি। আমাদের না আছে একটা, যে কি? আমরা স্যার আপনার যে মন্ত্রী এমপি যারা আছে, সচিব টচিব যারা আছে, এরা একটা শ্রেণী, আমি শ্রমিক আন্দোলন করি, শ্রমিক আমরা আবার আর একটা। আমি যখনই আমার দাবি দাওয়া নিয়ে কাজকর্ম করতে যাব, আন্দোলন সংগ্রাম করতে যাবে, এরা কেউ না কেউ এফেক্টেড হবে,
তাদের সঙ্গে আপনার কিন্তু প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, তারা আমার সম্পর্কে আপনার কাছে কমপ্লেন করবে। আপনার সঙ্গে আমার শর্ত হলো যে যাই বলুক আমার সম্পর্কে, আমার সঙ্গে কথা না বলে আপনি কোনো ব্যবস্থা তো নেবেনই না, এমনকি কোনো অনুভূতি সৃষ্টি হতে পারবে না আপনার মধ্যে। বলে এটা কি? আমার যে একবার যদি আপনার মধ্যে অনুভূতি সৃষ্টি হয় যে আমি খারাপ, এটা বদলানোর সুযোগ পাবো না আমি, কাজে আপনার অনুভূতি হতে পারবে না আপনার মধ্যে। উনি হাসিয়ে দিয়ে বলে যে এগ্রিড। এবং আমি আপনাকে বলি, উনি জীবনের শেষ দিন পর্যন্ত তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমিও জীবনের শেষ দিন পর্যন্ত তাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বোধহয় অনেকটা শেষের দিকে চলে এসেছি, আর ছোট ছোট দুটো প্রশ্ন করব। আমি আবারও বলছি, আমি নিশ্চিত যে আজকের এই এপিসোডটা, স্পেশাল এপিসোডটাকে আমাদের শ্রোতা দর্শকরা অনেক অনেক বেশি উপভোগ করছে। এই যে মানুষ যার কথা বলে, অত্যন্ত দূরদর্শী একজন মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, কর্মঠ একজন মানুষ, নীতিমান একজন মানুষ, এই মানুষের মৃত্যুর পর তার লাশ নিয়ে কিন্তু, তার দাফন নিয়ে কিন্তু একটা বাজে ধরনের রাজনীতি করা হয়েছে বাংলাদেশের মাটিতে, যেটাকে এখনো প্রপাগান্ডা হিসেবে তারা ব্যবহার করে। এই বিষয়ে আপনি একটু মন্তব্য করবেন আমাদের নতুন প্রজন্ম। আরেকবার আমি বলতে চাই আর কি, যে এগুলো রসিকতার কোনো মানে হয় না আর কি, এগুলো এরা নষ্ট স্বভাবের মানুষের আচরণ। বহু বছর আগে ভোরের কাগজ পত্রিকা তো আমাদের না, ভোরের কাগজ পত্রিকায় আর্টিকেল ছাপা হয়েছে, যেন ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহেবের নিজের লেখা আর্টিকেল ছাপা হয়েছে। ইর্তিজা নাসিম আলী বলে একজন সাংবাদিক আছে, তার আর্টিকেল আছে। এগুলো সব কিছুতে বলা আছে যে কি হয়েছে সেই সময় ঘটনা। চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে হত্যা করার পরে সকালে তার লাশ নিয়ে যে যেখানে আপনার মানে অ্যাকচুয়ালি কয়েকটা লাশ একসাথে দাফন করা হয়েছিল, সেখানকার একজন হুজুরকে ডেকে তাকে দিয়ে জানাজা পড়িয়ে কিন্তু একসাথে দাফন করা হয়েছিল। সেখান থেকে সেই লাশ নিয়ে ঢাকায় নিয়ে আসা, এবং আপনার যে মানে গ্লাসের কাস্কেটের মধ্যে করে তাকে করা হয়েছিল চিটাগংয়ের ক্যান্টনমেন্টে, তাকে সেখানে আবার জানাজা হয়, সেখানে ডাক্তার তার পোস্টমর্টেম করে, সেগুলো সব রিপোর্ট সহ আসছে। এবং সমস্ত মন্ত্রিসভার সদস্যরা, বিরোধী দলের নেতারা, তার পরিবার, বন্ধুবান্ধব সবাই তার লাশ দেখেছে। সংসদ ভবনে যে এখন যেটা প্রধানমন্ত্রী কার্যালয় রাখা হয়েছিল, সেখানে কাস্কেটের ফাঁক দিয়ে দেখা গেছে তার চেহারা, যে ভিডিও আছে, বিবিসি দেখেছে ভিডিও, সেখানে দেখা গেছে, এবং তার সেই লাশ সেখানে দাফন করা হয়। মানুষ অসন্তুষ্ট তো তারা, যারা এই বিশ্বের বৃহত্তম জানাজা দেখে কষ্ট পায় তারা, কারণ আর কারো জানাজা এত বড় হবে কি না এটা আল্লাহ জানেন। এটা হয়েছে এই কারণ তো যে মানুষটা ভালো ছিল, আল্লাহ তাকে পছন্দ করতেন, এ দেশের মানুষ তাকে ভালোবেসেছে, সেই জন্য তার জানাজায় এত মানুষ হয়েছে। এখন কারো কাছে এটা অপছন্দনীয় হতে পারে, এখন কি করার আছে সেটা আর কি। কেন মানে আমি তো বুঝি না কিছু আর কি, যে একটা মানুষ মাত্র অল্প কিছুদিন সময়ের মধ্যে দিন রাত পরিশ্রম করে মানুষের সমর্থন অর্জন করেছেন, ভালোবাসা অর্জন করেছেন, কাউকে বাইরে রেখে না, এখনকার মতো অন্যদেরকে নির্বাচনের বাইরে রেখে কিংবা জেলখানায় রেখে না, সবাইকে মুক্তি দিয়ে, সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়ে, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি রাষ্ট্রপতি হলেন, তার দল বিজয়ী হলো, এবং তিনি সবাইকে নিয়ে দেশের উন্নয়নের কাজ করতে চাইলেন। তার প্রবল বিরোধী কিছু দলগো তাকে সমর্থন করেছে সে সময়, সিপিবির মতো পার্টিও তার খালকাটা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। এবং কি স্বেচ্ছাশ্রমে খাল খনন না, খালি স্বেচ্ছাশ্রমে নিজে সাথে থেকে তিনি করেছেন। 1500-র বেশি খাল এবং নদী পুনঃখননের কাজ করেছেন তিনি। গ্রামে গ্রামে গেছেন, যে রাস্তা দিয়ে হাঁটছে সেই মানুষগুলো এখনো ভুলে যায় নাই তাকে। এটা কি তার দোষ না বিএনপির দোষ? আপনারাও হাঁটেন, আপনারাও যান, ভুলাইয়া দেন জিয়া রহমান সাহেবকে, সেটা না করে তাকে গালাগালি করবেন, একটু মানে আছে কিছু? এটা রাজনীতি না। আপনার শ্রমিকের
কলোনিতে গেছে যেখানে শ্রমিকরা থাকে, যে খেতেছে শ্রমিকরা দেখে কি দিয়ে খান, আরে শুধু এই দিয়ে খেতে হয়? স্যার কী করবো, আমরা উপার্জন কম, আচ্ছা দেখি আমি কি করা যায়। রাত 3টার সময় হাফিজ টেক্সটাইল মিল চিটং, সেখানে কারখানার ভিতরে ঢুকে গেছে, শ্রমিকরা ঘামতেছে, কাজ করতেছে। টেক্সটাইল মিল নাম, কিন্তু আসলে জুট মিল না, হাফিজ টেক্সটাইল। উনি যে তাদের গায়ে হাত দিয়ে কথা বলে যে আপনারা একাই কষ্ট করতেছেন না, খালি দেখেন আমিও জেগে আছি, আমিও আপনাদের সঙ্গে আছি, চলেন আমরা একসাথে সবাই পরিশ্রম করলে আমাদের এত পরিশ্রম কারোরই করা লাগবে না, আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। এইভাবে মানুষের সমর্থন তিনি অর্জন করেছেন। এটা তো মানে এটা অর্জন, পরিশ্রমের অর্জন, আন্তরিকতার অর্জন, দেশপ্রেমের অর্জন, ভালোবাসার অর্জন। এই অর্জন আপনি ব্যর্থ করে দিতে পারবেন না, ষড়যন্ত্র করে পারবেন না, ইম্পসিবল, ইম্পসিবল। আমরা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাবো না। আমরা যারা এখন তরুণ প্রজন্ম রাজনীতি করতে চাই, আবার কিছু প্রজন্ম বেরিয়েছে যারা রাজনীতি থেকে সরে যেতে চায় একটি আদর্শের অভাবে, একটি সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু নীতির অভাবে, রাজনৈতিক নীতির অভাবে, যে না রাজনীতি করবো না, এদেশে থাকবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি ছিল, যে আদর্শ ছিল, এটা বিএনপি আজকে কতটুকু ধরে রাখতে পেরেছে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা আমি একসাথে করে রাখি আপনাকে। আজকে দেশনায়ক জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়া, আমাদের দেশমাতা আছেন, উনি অসুস্থ, ওনাকে কারাবন্দি করে রাখা হয়েছে। এই যে একটা ক্রান্তিকাল চলছে বাংলাদেশে, তার নীতিটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন আমাদের জনাব তারেক রহমান। আপনার কি মনে হয়, আপনার দৃষ্টিতে কি মনে হয়, এই যে আমাদের এগিয়ে চলা, আজকে আমরা 15-16 বছর ধরে যে এই দেশের মানুষ যে অত্যাচারের শিকার হচ্ছে, তরুণ সমাজকে পরিকল্পিতভাবে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে, তারা যেন উঠে দাঁড়াতে না পারে, তারা যেন তাদের নিজেদের কথাগুলো বলতে না পারে, দাবি আদায় করতে না পারে, এই যে সারা দেশব্যাপী দুর্নীতি, মানে অপরিসীম দুর্নীতি, এই যে দুর্ভোগ মানুষের, আমরা কি এই দেশটাকে উদ্ধার করার জন্য তারেক রহমান যে কষ্টগুলো করছেন এখন, আপনি সেটাকে কিভাবে দেখছেন, এবং এটার ভবিষ্যৎটা কিভাবে আমরা এগিয়ে নিতে পারবো? শুনে একটা জিনিস বলি আপনাকে, যে আপনি প্রথম যেটা বলেছেন যে বিএনপি যে রাজনীতি নিয়ে শুরু করেছিল সেটা এখন কিভাবে চলছে আর কি। দেখেন, চীনের জনগণের মুক্তিদাতা মাও সেতুং আমরা জানি, এখনও তিনি খুব শ্রদ্ধেয় নেতা সেখানে, কিন্তু এক্স্যাক্টলি উনি যে নীতিতে, যে অবস্থানে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন আর কি, এই মুহূর্তে চীনের যারা আছে তারা তারই ভাবশিষ্য, কিন্তু তারা কিন্তু ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই কাজ করতে পারে না। এটা যারা লেনিনকে যারা মানে আর কি, তারাও ঠিক ওইভাবেই এটা করতে পারে এরকম কোনো কথা। আর সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের মূল আদর্শটা ঠিক রেখে, যেমন ধরেন গণতন্ত্র, আপনি গণতান্ত্রিক আদর্শটা আপনি ঠিক রাখবেন আর কি। প্রক্রিয়ার তফাৎ হতে পারে, রাষ্ট্রপতি শাসিত সরকার হবে না সংসদীয় পদ্ধতির সরকার হবে, এই নিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু গণতন্ত্রটাকে মাথায় ঠিক রেখে আর কি। জনগণের কল্যাণটা আপনার মাথায় থাকবে। সেই কল্যাণ কখনো শিল্প উন্নয়নের মাধ্যমে হতে পারে, কখনো কৃষির উন্নয়নের মাধ্যমে হতে পারে, কখনো আপনার সমবায়ের মাধ্যমে হতে পারে, এক এক জায়গায় এক এক রকমভাবে সফল হয় আর কি। এগুলোর কারণে কিছু পরিবর্তন হতে পারে আর কি, কিন্তু আমি বিশ্বাস করি যে শহীদ জিয়ার যে আদর্শ, আমরা সেখান থেকে আমরা বিচ্যুত হই নাই, আমরা সেটা ধরেই আমরা এগিয়ে চলেছি আর কি। কী বলেছিলেন তিনি আর কি, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন, এটা আমাদের রাষ্ট্রীয় পরিচয় এবং খুবই একটা সঠিক রাষ্ট্রীয় পরিচয় বাংলাদেশি। সারা দুনিয়াতে এইভাবেই হয়। আরবের বহু দেশ আছে যারা সবাই আরবি ভাষায় কথা বলে, কিন্তু কেউ ইরাকি, কেউ ইরানি, কেউ সৌদি, কেউ কাতারি, তারা তো আরবি কেউ না, তাই না? কাজেই আমরা বাঙালি মানে বাংলা বলি বলে বাঙালি, এটা তো কোনো মানে হয় না কিছু। এবং সাংস্কৃতিক দিক থেকেও অনেকেই একরকম হওয়ার পরেও আলাদা তারা ওটা করে আর কি। কিন্তু বাংলাদেশি যখন আমি বলি, তার মানে আমি বাংলাদেশের নাগরিক, এই ব্যাপারে কোনো কনফিউশন নেই আর কি। কাজে এটা একটা আমাদের রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয়টা স্পষ্টতর করার জন্য মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে, কোনো সন্দেহ নাই, এখান থেকে আমরা বিচ্যুত হব না। দুই, উনি গণতন্ত্রের কথা বলেছেন, কি বলেছেন? জনগণের গণতন্ত্র।
খালি গণতন্ত্র না, এটা উনি জনগণের গণতন্ত্র বলেছেন। অর্থাৎ এই গণতন্ত্র যেন জনগণকে নিয়ে হয় আর কি, খুব প্রত্যক্ষভাবে আর কি, পরোক্ষ গণতন্ত্র না। এবং উনি গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। অনেকেই উপজেলা করে মনে করে যে জনগণের কাছে চলে গেছি, না, উনি তো গ্রাম সরকার করেছিলেন, অর্থাৎ গ্রামে পর্যন্ত গেছিলেন। আমাদেরও চেষ্টা করতে হবে আর কি, এবং আমাদের সেটা আমরা পরিত্যাগ করি নাই, আমরা সেটা পর্যন্ত থেকে আমরা করতে চাই। এটা আইনি একটু ঘাপলা হয়েছে, কিন্তু আমরা পরিত্যাগ করি নাই আর কি। উনি উৎপাদনের রাজনীতির কথা বলেছেন। উৎপাদনের রাজনীতিটা কি? যে দেশের উন্নয়নের জন্য সর্বক্ষেত্রে আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, এবং এর বিপক্ষে যে কার্যক্রম, দুর্নীতি, অনাচার বলেন, মানে অযোগ্যতা, অবহেলা বলেন, এগুলো সবই কিন্তু উৎপাদনশীলতার বিরুদ্ধের ব্যাপার। কাজে আপনি যখন উৎপাদনের রাজনীতির কথা বলেন, আপনি দুর্নীতির বিরুদ্ধে বলেন। আপনি যখন উৎপাদনের রাজনীতির কথা বলেন, আপনি অযোগ্যতার বিরুদ্ধে বলেন, পরনির্ভরশীলতার বিরুদ্ধে বলেন। আপনি কারণ যত আপনি উৎপাদনশীলতা বাড়াবেন তত আপনি সমৃদ্ধ হবেন, আর আপনি যত সমৃদ্ধ হবেন তত আত্মনির্ভরশীল হবেন, তত আপনার নিজের মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। এই রাজনীতি আমরা ধরে সেই অনুযায়ী আমরা কিন্তু কাজ করে চলেছি। আজকে আমাদের শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তেই। অত্যন্ত অল্প বয়সে তাকে চলে যেতে হয়েছে। অবশ্য এই পৃথিবীর বহু ইতিহাস আছে এরকম, যে এরকম জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাদেরকে বাঁচতে দেওয়া হয় না, ভয় পায় তাদেরকে, যারা তাদেরকে মেরে ফেলে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দায়িত্ব নিয়ে অনেক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেমন এই দেশে কখনো কোনো দল ক্ষমতাচ্যুত হয়ে এত দ্রুত ক্ষমতায় ফিরতে পারে নাই, যেটা বেগম খালেদার নেতৃত্বে বিএনপি ফিরেছে মাত্র 7 বছরের মাথায়, 8 বছরের মাথায়। 54 সালে আওয়ামী লীগ জিতছিল একবার পাকিস্তান আমলে, পুনরায় আবার 70 সালে, 16 বছর পর, আবার 75 সালে ক্ষমতাচ্যুত হয়ে 21 বছর পর আবার আসছে। কিন্তু বিএনপি 82 সালে ক্ষমতাচ্যুত হয়ে 90 সালে নির্বাচনে জিতেছে। এই দৃষ্টান্ত। জীবনে কোনোদিন কোনো নির্বাচনে ফেল করে নাই, প্রত্যেক নির্বাচনে বিজয়ী হয়েছেন। দৃষ্টান্ত। কখনো কারো কাছে আত্মসমর্পণ করে নাই, এবং এত দারুণ অসুস্থ অবস্থায় জাস্ট একটু সুচিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। কে না জানে যে যদি উনি আজকেই চান, অনেক শক্তি আছে যারা তাকে সহযোগিতা করতে রাজি আছে, কিন্তু নিজের জন্য উনি কখনো কোনো দিন চান নাই, এখনও চান না। তার অনুপস্থিতিতে দেশনায়ক তারেক রহমান সাহেব কাজ করছেন। অনেক দূর থেকে তাকে অনেক মানে প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন না, কারো না কারো কথা, কারো না কারো পরামর্শের উপর তাকে নির্ভর করতে হচ্ছে, এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এখানে মিসগাইডেড হওয়ার সুযোগ থাকে। এটা অতিক্রম করে শুধু বিএনপি না, ইনফ্যাক্ট বাংলাদেশে আন্দোলনকামী সব রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। এটা এত সহজ না, এটা মনে রাখতে হবে আপনার, যে জিয়া রহমান সাহেব যখন রাজনীতি শুরু করেছিলেন তখনকার রাজনৈতিক পরিস্থিতি যেমন ছিল, বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু আরও প্রতিকূল ছিল, তারেক রহমানের জন্য আরও বেশি প্রতিকূল। এবং অভিজ্ঞতার কথাও যদি বলি আমরা, এই তিনজনই কিন্তু খুব বেশি অভিজ্ঞতা নিয়ে তার দায়িত্ব পালন করতেছেন না, কিন্তু আন্তরিকতা, দেশপ্রেমে এবং জনগণের প্রতি ভালোবাসা, এটা এমন যোগ্যতা, এই যোগ্যতা অনেক ত্রুটি, অনেক প্রতিকূলতা, অনেক সংকট মোকাবেলা করতে সাহায্য করে, এটা সাহায্য করছে আর কি। এবং সে কারণে দেখেন, আমি বিএনপির একেবারে প্রথম থেকে আমি আছি, কিন্তু আমি কখনো এমপি হই নাই, আমি কোনোদিন নমিনেশনই চাই নাই, আমি মন্ত্রী হই নাই, আমি তো আছি দলে, কাজ করছি। 77 বছর বয়স আমার, এখন শরীর ভালো না, কিন্তু আমি যদি মনে করি আর কি যে দেশ এবং জনগণের জন্য এই রাজনীতিটাকে এগিয়ে নেওয়া এবং বিজয়ী করাটা
প্রয়োজন এবং তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা উচিত, আমি বিশ্বাস করি যে দেশের সাধারণ যারা মানুষ আছে, ছাত্র, যুবক, শ্রমিক, সাধারণ জনগণ, তাদের সবাই এটা বিশ্বাস করা উচিত। এইভাবে চলতে পারে না। এটা গণতন্ত্রহীন বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত একটা দেশ এভাবে চলতে পারে না। যে গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করলাম, সেই গণতন্ত্র আজকে অনুপস্থিত। হতে পারে না এটা। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, পাকিস্তানি মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানেও বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, আর আজকে বাংলাদেশে বড় লোক আর গরিব লোকের বৈষম্য ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। মেনে নিতে হবে এটা একজন মুক্তিযোদ্ধা হিসাবে বা এই দেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে মানা যাবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের নতুন প্রজন্মের জন্য যারা আসলে দেশটাকে নিয়ে ভাবতে চায়, দেশটাকে নিয়ে চিন্তা করতে চায়, দেশটাকে দেশের প্রতিটি নাগরিকের কাছে, ভোটারদের কাছে, স্টেক হোল্ডারদের কাছে ফিরিয়ে দিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন 1 মিনিটে। বল, ব্যাপারটা হচ্ছে যে সবাইকে তার আত্মাকে জিজ্ঞাসা করা যে আমি দেশটাকে ভালোবাসি, এটা আমার দেশ, আমি জনগণকে ভালোবাসি, কারণ তাদের মধ্যে আমার বাবা মা, ভাই বোন, আমার সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজন। দেশ ভালো থাকলে, জনগণ ভালো থাকলেই আমার তৃপ্তি হবে, আমি খুশি হব। আর সেটার জন্য প্রয়োজন দেশে গণতন্ত্র, সুশাসন এবং ঐক্য। এই পরস্পর বিরোধিতা, পরস্পরকে অভিযুক্ত করা পরিত্যাগ করে আমাদের উচিত পরস্পরের যেটা ভালো আছে ওইটুকুকে গুরুত্ব দেওয়া, ওটাকে সম্মান করা আর কি। সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলা, যে চেষ্টা শহীদ জিয়া করেছিলেন। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, আমরা ওটাকে গণতন্ত্র বলি নাই। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আবার ইসলামিক চিন্তার যারা, তাদেরকে রাজনীতি করতে বাধা দেওয়া হচ্ছিল, ওটাও গণতন্ত্র ছিল না। শহীদ জিয়া সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আন্ডারগ্রাউন্ড পার্টির লোকরাও পলিটিক্স করছিল, তোহা সাহেব তারাও পার্টি এবং এমপি হয়ে আসছিলেন 79 সংসদে। কাজে আমাদেরকে এরকম চিন্তা করতে হবে আর কি, যে সবাইকে সুযোগ দিতে হবে রাজনীতি করার। এই গুম, খুন, অত্যাচার, নিপীড়ন, মিথ্যা মামলা ইত্যাদি দিয়ে কাউকে আটকে রাখা হবে না। মানুষ সমর্থন করবে তাকে যে সবচেয়ে ভালো পরিকল্পনা দিতে পারবে, যে সবচেয়ে ভালো সম্ভাবনা দেখাতে পারবে, যে সবচেয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে এবং প্রতিষ্ঠিত করতে পারবে, তাকে সমর্থন করবে। এইরকম একটা দেশ আমরা সবাই দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে আমাদের আসলে খুব স্পেশাল একটা এপিসোড ছিল। সো আমরা এই এতক্ষণ ধরে যে শুনলাম জনাব নজরুল ইসলাম খানের মুখ থেকে, তার অনুভূতি থেকে, আমরা এতটুকু বলতে পারি যে জিয়াউর রহমান একটি শুধু অনুভূতি বা অনুভবের নাম না, এটি একটি বাস্তবতা। আপনারা যত প্রোপাগান্ডাই চালান না কেন, আপনারা যত ধরনের কুমন্তব্য করুন না কেন, কুরুচিপূর্ণ নিজেদের চরিত্রের পরিচয় দেন না কেন, জিয়াউর রহমানকে মানুষের মন থেকে কখনো মুছে ফেলা যাবে না। আর আমরা যারা মনে করি যে দেশটাকে নিয়ে আমরা ভাবতে চাই, আমরা যারা রাজনীতি করতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে দেশটা আপনার, আমার, আমাদের সবার। এবং এই দেশটাকে তার নিজের কাছে নিয়ে আসার জন্য, দেশটাকে নিজের জায়গায় নিয়ে আসার জন্য, দেশটাকে ভালোবাসার জন্য দায়িত্ব যেমন আপনার আছে, দায়িত্ব আমার আছে, দায়িত্ব প্রতিটা ইউনিটের আছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা আশা করি যে শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা দেশটাকে নিজের করে আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। আমাদের যে চেতনা ছিল 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা, আমরা যে উদ্দেশ্যে আমাদের বাবারা, দাদারা, আমাদের পিতামহরা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই চেতনা আজকে একেবারে নিঃশেষ হওয়ার পথে। আমরা আশা করব আমরা সবাই একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।